থেকে টেন্ডার, টুলু মানেই ডেঞ্জার। বীরভূমের বাহুবলী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিম উদ্দিন, এই নাজিম উদ্দিন মণ্ডল তার একের পর এক কীর্তি প্রকাশ্যে এসেছে। আর এই কীর্তি এবার একের পর এক ফাঁস হচ্ছে, পর্দা ফাঁস। আপনাদের জানাবো যে এই টুলু মণ্ডল কতটা ডেঞ্জার। শুধু কি বীরভূমের গণ্ডি? না, বীরভূমের গণ্ডি পেরিয়ে তার দুর্নীতির জাল পূর্ব মেদিনীপুর, সেখানেও বিস্তার। কিভাবে দুর্নীতির জাল বিছিয়েছে জানবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, টুলু মানেই ডেঞ্জার, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না পঙ্কজ, কিন্তু এই টুলু মণ্ডল শুধুমাত্র যে বীরভূম একদমই নয়, বীরভূমের গণ্ডি পেরিয়ে পূর্ব মেদিনীপুর, এগরা, সেখানেও তার দুর্নীতি। পঙ্কজ, একেবারে প্রিয়াঙ্কা, দেখো বীরভূম পেরিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুরেও তিনি দুর্নীতির কিন্তু জাল ছড়িয়েছেন। সেক্ষেত্রে দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে যেখানে কসবা এবং পানিপারুল যেখানে রাস্তার টেন্ডার হয়েছিল, সেখানে রাস্তার টেন্ডারে যেখানে স্থানীয় একজন ঠিকাদার রয়েছিল, সেও টেন্ডারের নাম নথিভুক্ত করেছিলেন। সেক্ষেত্রে তার নাম বাদ দিয়ে যেখানে বীরভূমে এই টুলু মণ্ডলের যে সমস্ত ঠিকাদার রয়েছে, অর্থাৎ টুলু মণ্ডলের নিজের যে ঠিকাদার রয়েছে, যে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের যে ঠিকাদার সংস্থা, সেই সংস্থার কিন্তু তার এখানে ঠিকাদারি কাজ পেয়ে যায়। কারণ কি করে পেলো? যেখানে প্রভাব খিটে তিনি, যেখানে স্থানীয় যে ঠিকাদার শেখ মুক্তাজুল, তিনি জানিয়েছেন যে তার উপরে প্রভাব খাটিয়ে তার ঠিকাদারের যে বাদ দেওয়া হলো, টেন্ডার বাদ দিয়ে টুলু মণ্ডল নিয়েছেন। কত টাকা টেন্ডার? প্রায় 9.5 কোটি টাকা টেন্ডার নিয়েছে। সেই নিয়ে কিন্তু এই ঠিকাদার যে সমস্ত এগরার যে ঠিকাদার রয়েছে শেখ মুক্তাজুল, তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই ঠিকাদারের বিরুদ্ধে, টুলু মণ্ডলের বিরুদ্ধে। সেক্ষেত্রে তাকে প্রভাব দেখানো হয়, যেখানে তিনি অভিযোগ করছেন যে অভিষেকের অফিসে ডাকা হয়েছিল, ডেকে তাকে ধমক চমক দিয়ে তার ঠিকাদারের টেন্ডার তুলে নিতে বলা হয়েছে এবং তার যে কোর্টে যে কেস করা হয়েছিল তাও তুলে নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে তিনি কিন্তু কোর্টের কেস কিন্তু তুলে নেয়। তারপরে কিন্তু দেখা গেল যে সেই ঠিকাদার টুলু, যেখানে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের যে ঠিকাদারের যে সাইনবোর্ড দেওয়া আছে, তুমি দেখতেই পাচ্ছ রাস্তাতে যে কাজ হয়েছে, সেই ঠিকাদারের নাম রয়েছে সেই টুলু মণ্ডল, কিন্তু টুলু মণ্ডল নিজেই করেনি, অন্যজনকে দিয়ে কাজ করিয়েছি। তবে সেটা নিয়ে কিন্তু তিনি এতদিন মুখ খুললেন না কেন, এটাও একটা প্রশ্ন। যেখানে স্থানীয় ঠিকাদার তারা কিন্তু মুখ খুলতে পারছিলেন না, তারা পালা বদলের সরকার আসার পরে কিন্তু তারা একে একে মুখ খুলছে। সেই ক্ষেত্রে এগরাতেও সেই দেখা গেল যে টুলু মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ এলো বিস্তর। কারণ সেখানে তিনি ঠিকাদারের প্রভাব খাটিয়ে তিনি পূর্ব মেদিনীপুরে এসেও তিনি রাস্তার ঠিকাদারের কাজ করছে। অতএব যেখানে পূর্ব মেদিনীপুরে যে সমস্ত পথশিফরের কাজ হয়েছিল, প্রায় কিন্তু টুলু মণ্ডলের নামেই কাজ হয়েছে ঠিকাদারে। সেক্ষেত্রে তিনি সেই অভিযোগ তুলে কিন্তু দ্বারস্থ হয়েছিলেন। তিনি শেষমেশ জানিয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী জনতার দরবারেও তিনি এই অভিযোগটা জানাবেন। সব মিলে একেবারে পূর্ব মেদিনীপুরে কিন্তু বিস্তর, যেখানে বীরভূম থেকে পূর্ব মেদিনীপুরে এসেও তিনি তার দুর্নীতির বিস্তার ছড়িয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ পঙ্কজ। টুলু মণ্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 5 মাসে, কসবাগালা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তার অথচ কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। ওই আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো। 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। তাহলে কি আপনি মনে করছেন সুমিতের সঙ্গে বা অভিষেকের সঙ্গে টুলু ব্যানার্জি পুরো সরাসরি যোগাযোগ ছিল? যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই আমি জনতার দরবারে গিয়েও বলবো। আর এমনি দাদার হেল্পলাইন, মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার আছে, অনেক কিছু ডকুমেন্টস নেই বলতে গেলে। যখন এই ফাইলটা খোলা হয় তাহলে অনেক কিছু বেরোবে, আর অনেক লোকের, অনেক অফিসারের অনেক কিছু বেরোবে যদি এই ফাইলটা আবার খোলা হয়। টুলুর দুর্নীতি, টোল থেকে টেন্ডার, টুলু মানেই ডেঞ্জার। না, শুধু কি দুর্নীতি একাই করেছে টুলু মণ্ডল? না, টুলু মণ্ডলের সাগরেদ, ডান হাত বলা ভালো, সেই ডান হাতের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। কে সেই ডান হাত? একবার ছবি দেখাই আপনাদের। এই যে টুলু মণ্ডলের ডান হাত, তার বাড়িতে পুলিশ আধিকারিকরা, অর্থাৎ এই যে টি কোম্পানি বলছি আমরা বারবার করে,
টুলু মণ্ডলের সঙ্গে আর যারা কাজ করত এই ধরনের, সেই তাদের বাড়িতে সেই ডান হাত ইফাজুল হক, নাম ইফাজুল হক, তার বাড়িতেও পৌঁছে গেল পুলিশ আধিকারিকরা। সেখানে কিভাবে দুর্নীতি? টুলু মণ্ডলের ডান হাত, তার বাড়িতে পুলিশ। কোথায়? পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, সেখানেই ইফাজুল হকের বাড়ি। ইফাজুলের ঘরে তালা ভেঙে পুলিশের তল্লাশি। ইফাজুল গত 5 বছর টুলুর পাথর খাদানের ম্যানেজার ছিলেন। এই 5 বছরে ইফাজুলের আঙুল ফুলে কলা গাছ। পরিবার নিয়ে বীরভূমের সিউড়িতে থাকেন ইফাজুল। গত কয়েকদিন বারবার মঙ্গলকোটের বাড়িতে যাতায়াত করতে দেখা গিয়েছে। ইফাজুলের বাড়িতে, সেই বাড়িতে অর্থাৎ মঙ্গলকোটের বাড়িতে 1.5 ঘন্টা তল্লাশি পুলিশের। হ্যাঁ, পুলিশ এসেছিল। কোথাকার পুলিশ? পুলিশ কোথাকার বলতে পারবো না, তবে নিঃসন্দেহে আমার থানা এবং অন্য জায়গায় হয়তো যেখানে জায়গা থাকার ছিল অনেকগুলো পুলিশ ছিল। কি বললো? দেখতে চাইলো। কি দেখতে চাইলো? দেখতে চাইলো যে ঘরে থাকে। হুম। এই ঘরটা খুলে দেওয়া হলো, ওরা দেখলেন উপরের চাবিটা ছিল না, ওনারা ভাঙলেন, ভেঙে যা দেখার ওর দেখে কিছু নিয়ে গেছে এখান থেকে? না 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 না। কি বলে গেলেন? উনি বলে গেলেন যে এই এখানে একটা ফটো করে নিলেন, দিয়ে বললেন যে আমরা আপনার কাছ থেকে কিছু নিয়ে যাই নাই। আর ইফাজুল কি ওই টুলু বাবুর কাছে কাজ করে? করে। কতদিন ধরে? 4-5 বছর হলো বই, খাদানে কাজ করে। সিউড়ির টুলু মণ্ডলের কাছে কাজ করত মঙ্গলকোট থানার আয়মাপাড়ার ইফাজুল শেখ। সেই ইফাজুল শেখের বাড়িতেই কিন্তু গতকাল রাত্রে বর্ধমান জেলা পুলিশের সঙ্গে এবং বীরভূম পুলিশ এসে তল্লাশি চালিয়েছে। আপনারা তল্লাশি নমুনা দেখতেই পাচ্ছেন। সেই যে ঘরে ইফাজুল থাকতেন সেই ঘরে এসে বাক্স খুলেছে এবং বাক্স বার করেছে, আলমারি খুলেছে, এবং এই ঘর কিন্তু ওরা প্রায় 1.5 ঘন্টা ধরে এরা তল্লাশি চালিয়েছে। তল্লাশি চালানোর পরে যাওয়ার সময় ইফাজুলের বাবা আনিস শেখকে জানিয়ে যান যে আমরা আপনার বাড়িতে কিছু পাইনি, কিছু নিয়েও গেলাম না। মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। মাফিয়া টুলু, এই মাফিয়া টুলুর সাম্রাজ্যে পুলিশের তল্লাশি। বিভিন্ন জায়গায় পুলিশের তল্লাশি অভিযান জারি রয়েছে। শুধু টুলু মণ্ডল নয়, টুলু মণ্ডলের পাশাপাশি আমরা দেখছি যে তার যে সাকরেত, সেখানেও তল্লাশি তার বাড়িতে। গতকাল রাত পর্যন্ত টুলু মণ্ডলের যে অফিস, সেখানেও কিন্তু তল্লাশি। টুলু মণ্ডলের অফিসে টানা 5.5 ঘন্টা তল্লাশি। একাধিক নথি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। রাতেই সেই অফিস সিল করে দেওয়া হয়েছে। ধৃত মিনার মণ্ডল। কে মিনার মণ্ডল নতুন করে বলার অপেক্ষা রাখে না। মিনার মণ্ডল হচ্ছে সেই টুলু মণ্ডলের আত্মীয় যার বাড়ি থেকে 25 কেজি সোনা, যার বাজার মূল্য 22 কোটি টাকা এবং 28 কোটি নগদ, এই 28 কোটি নগদ এবং 25 কেজি সোনা উদ্ধার হয়েছিল মিনার মণ্ডলের বাড়ি থেকে। আগেই পুলিশের জালে মিনার মণ্ডল। সেই ধৃত মিনার মণ্ডলকে নিয়েই টুলু মণ্ডলের অফিসে তল্লাশি। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের অফিস, সেখানেই পুলিশের তল্লাশি। টুলু মণ্ডলের বেআইনি কারবারের খোঁজেই তদন্তকারীরা সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার এবং বাজেয়াপ্ত করা হয়েছে। সেই অফিস সিল করে দেওয়া হয়েছে। বীরভূমে টুলু মণ্ডলের কালো টাকার কারবার, রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ির পর বাড়ি, পাহাড় প্রমাণ সম্পত্তি। অন্যদিকে হুগলির মগরায় স্বজনহারা হাহাকার। পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার, আর টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। বীরভূমের দেদার বেনিয়মে ফাঁস টুলু কোম্পানির সোনার মিনার। তখনই হুগলির মগরায় মর্মান্তিক ছবি, কাঁচা ঘর ধসে বেঘোরে মৃত্যু বাবা মেয়ের। একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে, আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে।
এটা আমাদের লজ্জা। বীরভূমের মাফিয়া টুলুর অট্টালিকা। হুগলিতে কাঁচা ঘর ভেঙে মৃত্যু মেয়ে বাবার। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির কারবার। অন্যদিকে পাকা ছাদের অভাবে শেষ পরিবার। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবনের বিনিময় চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌড় মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তির টাকা পেয়েছিলেন। পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল বলে দাবি প্রতিবেশীদের। তাই পাকা ঘর করতে না পেরে কাঁচা বাড়িতেই থাকছিলেন তারা। সেই বাড়িরই দেওয়াল ধসে বেঘরে মৃত্যু হলো বাবা মেয়ের। মোবাইল খুলে দেখে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা। মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ, আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে। তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির সম্পত্তি বানিয়েছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। সরকারকে ফাঁকি দিয়ে লুটের টাকাতেই বীরভূমে প্রাসাদ তৈরি করেছেন টুলু। কোটি কোটি রাজস্ব ফাঁকি বড় অপরাধ। রাজস্বের জোরেই চলে সামাজিক প্রকল্প। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার। রাজস্ব ফাঁকি মানেই গরিবদের ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যবাসীর ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যের ক্ষতি। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। রাজস্বের টাকা থেকেই স্কুল, হাসপাতাল তৈরি করে রাজ্য। শুক্রবার রাজস্ব লোকসানের বিষয় নিয়েই সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেয়। দিনের আলোর মতো স্পষ্ট, তৃণমূল জমানায় এভাবেই রাজস্ব ফাঁকি হয়েছে। লোকসান হয়েছে রাজ্যের, ক্ষতি হয়েছে রাজ্যবাসীর। তৃণমূল জমানায় টুলু মণ্ডলদের পকেট ভরেছে। অন্যদিকে পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার। টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। টিম টুলু ঝাড়ে, গরিব মানুষ মরে। স্বজনহারা পরিবারের পাশে বিজেপি বিধায়ক। এই যে দেখাচ্ছি আপনাদের, মাটির দেওয়াল চাপা পড়ে বাবা মেয়ের মৃত্যু হয়েছে, আর সেখানে পৌঁছে গেলেন বিজেপি বিধায়ক। মৃতদের বাড়ি গিয়ে ক্ষতিপূরণ বিধায়কের। পরিবারের পাশে দাঁড়িয়ে যা যা সহযোগিতা করা পরবর্তীকালে, এবং আবাস যোজনা ঘর ওনাকে দেওয়ার সুব্যবস্থা, এবং ইমিডিয়েটলি যাতে ওই ঘরের বদলে ঠিকঠাক রকম থাকতে পারে, টেম্পোরারি জায়গা ঠিক করে দেওয়ার ব্যবস্থা নেওয়া, এবং তার পিতৃদেবের যে সৎকার্য এবং তার সাধ্য শান্তির জন্য যা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আমি বিধায়ক হিসেবে ওনার পাশে দাঁড়াবো। বললেন যে সব কাজ করবে, ডেট হবে 2-4 দিন। লেবার বললেন যে লেবার দেবে, আর কিছু লাগলে আমি আছি। কাশির চোটে কারোর মুখ থেকে রক্ত ওঠে, কেউ বুক ভরে শ্বাসে নিতে পারেন না। পাথর খাদানের কাজে গিয়ে বুকে থাবা বসিয়েছে মারণ রোগ সিলিকোসিস। একদিকে টাকার পাহাড়ে চড়েছেন টুলু মণ্ডলরা, আর অন্যদিকে অন্ধকার নেমেছে শ্রমিকদের জীবনে।
শুনেছি আছে সোনা গয়না অনেক উদ্ধার হয়েছে সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। ফুসফুসটা বলতে চাইছে কথা, অনেক দুঃখ, জমা ব্যথা। পেট চালাতে পাথর ভাঙতে গিয়েছিলেন ওরা, পাথর ভাঙা কলে নিংড়ে দিয়েছিলেন নিজেদের। জানতেন না পাথর খাদানে নিঃশ্বাসে বিষ। দিনের পর দিন সিলিকার গুঁড়ো মেশা হাওয়ায় ফুসফুসে ঢুকেছে পাথরে ধুলো, পাকাপাকি থাবা বসিয়েছে মারণ রোগ। ওখানে কাজ করতে করতে কিছু লোকের জ্বর আসে, কাশি হয়, দমের কষ্ট হয়। এবার ডাক্তারের কাছে যখন পরীক্ষা নিরীক্ষা হলো তখন থেকে ওরা বুঝলো যে হ্যাঁ সিলিকোসিস বলে একটা রোগ, পাথর খাদানে কাজ করতে গেলে এটা হয়। গৃহশিক্ষক থেকে কোটিপতি, দালালি থেকে পাথর বালি পাচার, তৃণমূল জমানায় আঙুল ফুলে কলা গাছ। বীরভূমের ধনকুবের টুলু মণ্ডল ক্রমশ চড়েছেন টাকার পাহাড়ে। আর টুলু মণ্ডলরা যত উঠেছেন তত অন্ধকার নেমে এসেছে উত্তর 24 পরগনার মিনাখা, দেগঙ্গায়। উত্তর 24 পরগনার মিনাখা এবং দেগঙ্গা, এখান থেকে সব থেকে বেশি কর্মী যেতেন বাঁকুড়া বীরভূমে পাথর খাদানে। সেই পাথর কাটতে কাটতে এরা ক্রমশ তলিয়েছেন মৃত্যুকূপে। ফুসফুসে জমেছে পাথরের গুঁড়ো, থাবা বসিয়েছে মারণ রোগ, সিলিকোসিস। এই রোগ নাকি সারে না। কয়লা খনি বা যে ক্রাশারের যে কাজগুলো করে, কারণ ওই যে ডাস্ট পার্টিকেলগুলো থাকে যখন কয়লাকে আপনারা বিভিন্ন যে কোল্ড ডাস্ট যেটা বলে, সেটা যখন আমাদের এটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে আমাদের লাংসগুলোকে, ফুসফুসকে। সুতরাং সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রিভেনশন, এবং পালমোনোলজিস্টদের সঙ্গে কথা বলে, যারা ফুসফুসের বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলে আমরা সেখানে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে লাইফ লং ইনহেলার নিতে হচ্ছে, অনেকের মানে ব্রঙ্কোডাইলেটাস এগুলো ইউজ করতে হয় অনেকের ক্ষেত্রে। তো সুতরাং আরও অন্যান্য ওষুধ আছে, সাপোর্টিভ কেয়ার, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এর থেকে প্রিভেনশনের থেকে হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দেগঙ্গার প্রায় 64 এবং মিনাখায় 200 জন সিলিকোসিস আক্রান্ত। মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। শ্রমিকদের অধিকার রক্ষায় তৈরি হয়েছে সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটিও। সমস্যায় দমের কষ্ট হয় খুব। আগে এই কাজ করতাম, ওই কাজ করে এখন ছেড়ে দিয়েছি। ও শুনেছি আছে সোনা গয়না অনেক উদ্ধার হয়েছে সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। চিনতেন এই টুলু মণ্ডল? না, কোনো কাউকে চিনতাম না। আপনারা কিভাবে কাজে যেতেন তাহলে? আমরা ওই টেন্ডারের এর থেকে যেতাম, 400-300 ঠিক নেই আমাদের। কত ঘন্টা ডিউটি কাজ করতেন? ও 250 এরকম। কতক্ষণ ডিউটি? ও ঠিক নেই, হয়তো 7 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা। যে কোনো সাইকেল জোরে চালালি দম লেগে যায়, বা কাজ জোরে কোনো কাজই করতে পারি না, কোনো ভারী কাজ করতে পারি না। তাহলে সমস্যাটা কি হয়? সমস্যা দম লেগে যায়, শ্বাসকষ্ট হয়। বালিপাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি। টুলু মণ্ডলদের এই অন্ধকার অর্থনীতির ফুট সোলজার এরা। টুলু মণ্ডলদের জীবনে যত আলো এসেছে তত অন্ধকার নেমেছে এদের জীবনে। দেওয়া হয়নি সামান্য মাস্ক কিংবা সুরক্ষা সামগ্রীও। টুলু মণ্ডল যখন বিলাস বৈভবের পাহাড়ে মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করে হইচই ফেলে দিচ্ছেন, তখন ধুঁকছেন মিনাখা, দেগঙ্গা শ্রমিকরা। মারণ রোগকে বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষা। অনেকেই আক্রান্ত হয়ে সিরোসিস আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু যারা এখন জীবিত রয়েছে তারা কিন্তু করুণ রোগে কিন্তু এই সিরোসিস আক্রান্ত হয়ে তারা ভুগছেন, কর্মক্ষমতা হারিয়েছে, ফলে দেখার লোক নেই। এখন কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছেন এই ধরনের পাথর খাদানের শ্রমিকরা, ফলে তাদের পাশে আরও সরকার ভালোভাবে দাঁড়াক, এই দাবি কিন্তু করছে সিরোসিস আক্রান্ত সাধারণ মানুষরা। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। মহিষাদলের 2 কলেজ, রাজ কলেজ এবং গার্লস কলেজ। 1 আগস্ট 2 কলেজে উৎসবের দিন, দুজনেরই জন্মদিন। তাম্রলিপ্ত বন্দরে রমরমিয়ে চলছে বাণিজ্য। মহিষাদল তখনও সমুদ্র গর্ভে, তারপর ধীরে ধীরে তৈরি হয় জনপদ। জন্ম নেয় আজকের মহিষাদল। মহিষাদল মানে রাজবাড়ি, মহিষাদল মানে রাজকাহিনী।
রূপনারায়ণ বয়ে নিয়ে চলে মহিষাদলের ইতিহাস। মহিষাদল শহরের বুকে দুটি কলেজ, একটি মহিষাদল রাজ কলেজ, প্রতিষ্ঠা স্বাধীনতার আগে 1946-এ, আরেকটি মহিষাদল গার্লস কলেজ 1969 সালে প্রতিষ্ঠিত। 1 আগস্ট এই দুই কলেজে উৎসবের দিন, দুই কলেজের জন্মদিন। দুটি কলেজেরই আজকে জন্মদিন, যে কলেজগুলিকে ঘিরে ইতিহাস ঐতিহ্য জড়িয়ে রয়েছে, আবেগ রয়েছে মানুষের। ছাত্র ছাত্রী প্রাক্তনীরা সবাই জড়ো হয়েছে উপলক্ষ জন্মদিন। অনুভূতি সব থেকে বেশি ভালো লাগছে, এত বড় করে এত সুন্দর করে এতজন বিশেষ মানুষকে রেখে আমাদের কলেজ ফাউন্ডেশন ডে সেলিব্রেট করছে। আমাদের সমস্ত টিচারের পাশাপাশি সমস্ত স্টুডেন্টরাও প্রেজেন্ট, তো এই জায়গা থেকে খুব ভালো লাগছে। ইতিহাস বলে 1946 সালে মহিষাদলের রাজাকে কলেজ তৈরির প্রস্তাব দেন স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্ত। সে বছরই তৈরি হয় মহিষাদল রাজ কলেজ। এটি অবিভক্ত মেদিনীপুর জেলার তৃতীয় প্রাচীনতম কলেজ। আগে মহিষাদল রাজ হাই স্কুলে চলত রাজ কলেজের পড়াশোনা। পরে কলেজের জন্য নতুন বিল্ডিং তৈরি করা হয়। যে স্বাধীনতারও 1 বছর আগে তৎকালীন মহিষাদলের রাজা কুমার দেবপ্রসাদ বর্গবাহাদুর ব্রিটেনে গিয়ে এই কলেজের অনুমোদন নিয়ে আসেন। এই কলেজে মহামহিম বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু পদার্পণ করেছিলেন। সেইটা আমাদের কলেজে অত্যন্ত গৌরবের দিন যে আমাদের কলেজে এখনো এস.এন. বোসের নামে ফলক রয়েছে। এস.এন. বোসের মতো মহামহিম বিজ্ঞানী তিনি এই কলেজের বিজ্ঞান বিভাগের একটি ব্লক উদ্বোধন করেছিলেন। পরবর্তীকালে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এসেছেন। 2021 সালে ন্যাকের বিচারে আমরা 2000 আমরা A গ্রেড পেয়েছি। রাজ কলেজ তৈরির 23 বছর পর তৈরি হয় মহিষাদল গার্লস কলেজ। অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম দ্বিতীয় কলেজ ছিল, এখন বিভক্ত হওয়ার পরে প্রথম, কিন্তু এখন আরো একটা কলেজ হয়েছে। কিন্তু এই কলেজের যে গরিমা সেটা কিন্তু এখনো অক্ষুণ্ণ আছে। রাজবাড়ির শহরে জোড়া কলেজ, কলেজের গায়ে রাজ কাহিনী। মফস্বলে স্বাধীনতার আগে কলেজ খুব রেয়ার ঘটনা। সতীশ সামন্ত নীরবে একটা প্রস্তাব দিয়েছিলেন গোপনে। সেটা কি না, সারা মহকুমায় কলেজ নেই, একমাত্র কাঁথিতে তখন কলেজ, একটা মহাবিদ্যালয় তৈরি হোক। এই প্রস্তাব রাজা দেবপ্রসাদ গর্গ খুব আন্তরিকভাবে গ্রহণ করেন এবং এই প্রস্তাব থেকেই পরবর্তীকালে এটা সৃষ্টি হয়। রাজা এই কলেজের বিল্ডিং এর জন্য তৎকালীন যুগে 1,40,00,000 টাকা ক্যাশ তিনি খরচ করেছিলেন। আমাদের মহিষাদলের বিশিষ্ট ডাক্তার সত্যেন্দ্রনাথ ভৌমিক তার মেয়ে স্কুলে পড়া শেষ করার পর কলেজে কোথাও পড়াবেন এরকম একটা চিন্তা ভাবনা থেকে যে আমাদের মহিষাদলেও যাতে একটা এইরকম যদি মহিলা কলেজ করা যায় তাহলে খুব সুন্দর হয়। তার এই ভাবনা থেকেই কিন্তু এই কলেজ মহিষাদলে মহিলা কলেজের সৃষ্টি। ক্যামেরায় অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আচ্ছা, জীবনের দাম 1000 টাকা হতে পারে? জীবনের দাম 1000 টাকা কেন বলছি? বাঘ তাড়াতে মেলে মাত্র 1000 টাকা, অর্থাৎ যারা বাঘ তাড়ান তারা 1000 টাকা পান সুন্দরবনের কিউআরটি। একই সঙ্গে স্থায়ী বেতন পান না, তাদের নেই কোনো স্বাস্থ্য বীমা। পালা বদলের বাংলায় কি তারা আশার আলো দেখছেন? হ্যাঁ, পালা বদলের বাংলায় আশার আলো। কি বলছেন তারা, কতটা খুশি জানবো। প্রতিনিধি অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, পালা বদলের বাংলায় আশার আলো দেখছেন তারা, কতটা খুশি, কি বলছেন তারা? এতদিন 1000 টাকা ছিল তাদের জীবনের মূল্য, ছিল না কোনো স্বাস্থ্য বীমা। দেখো, দীর্ঘদিন ধরেই সুন্দরবনে যে গ্রামগুলিতে বাঘ আসে এবং তাদেরকে এই বাঘ খাঁচাবন্দি অথবা তার নিজের জঙ্গলে ফিরিয়ে যেতে আমরা নিজেরাই খবর করতে গিয়েছি এবং সেখানে গিয়ে আমরা বলতাম যে কুইক রেসপন্স টিম, টাইগার কুইক রেসপন্স টিম এসছে এবং বড় করে আমরা খবর দেখাতাম। রাজ্যবাসী তারা সবাই দেখতেন। মুখ্যমন্ত্রী তাদেরকে প্রশংসা করেছিলেন। তোমার মনে আছে 2022 সালে যখন কুলতলির টুপিধারা এলাকায় বাঘ আসে এবং 7 দিনের মাথায় সেই বাঘকে খাঁচাবন্দি করা হয়।
কিন্তু এই যে তারা একটা লোগো লাগানো, টাইগারের লোগো লাগানো এবং বনকর্মী হিসেবে তাদের গেঞ্জি আমরা দেখতাম, রাজ্যবাসী জানতো তারা বন দপ্তরের কোনো এক স্থায়ী কর্মী। কিন্তু দেখা গেল আদতে তারা 1000 টাকার বিনিময়ে, তৎকালীন সময় তারা পেতেন 500 টাকা, ইদানিং অর্থাৎ বছর খানেক হলো তারা পাচ্ছেন 1000 টাকা। আর এই 1000 টাকা পাওয়ার জন্য তারা কিন্তু জীবনকে বাজি রাখেন। তুমি জানো 2024 সালে গণেশ নামে এক বনকর্মী, তিনি বাঘের সামনে চলে আসেন ঠিক এই নগেনাবাদের ঘটনা, এবং সেখানে বাঘ তাকে আক্রমণ করে, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। তারা চাইছেন নতুন যে রাজ্য সরকার এসছে তাদের পাশে তারা তাদের কথা ভাবুক, আর সেই জন্যই তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে। একেবারে মানে যেখানে বাঘ উঠছে সেখানে আমাদের টিম যেতে হয়, আমরা ওই গেলে আমাদের 1000 টাকা মাইনে দেয়, তার আগে তো আর আমাদের মাইনে দেয় না, আমাদের বসতে থাকি। তো আমরা জানিয়েছি ডিপার্টমেন্টের কাছে, বা আগে নতুন সরকার ছিল এমএলএর কাছেও জানানো হয়েছে, কোনো তত্ত্বাবধান নেয়নি। একটু যদি আমাদের দিকটা দেখে আমরা খুব কৃতজ্ঞ। মানে আমরা ধরো 40-50 জন লোক আছি, মানে সব একই দশা। খুব কষ্টদায়ক, কোনো সাহায্য সহানুভূতি ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া, এছাড়া কোনো সরকারের আমরা সাহায্য সহানুভূতি পাইনি। ওই আমাদের দিন গেলে 1000 টাকা দেয়, বা আমরা সহযোগিতা পাই সরকারের জন্য, এইটাই আমরা দাবি করছি। ঝাড়গ্রামে লোকালয়ে ফের হাতির পাল, ডুলুং নদী পেরিয়ে লোকালয়ে হাতির দল। আর এই হাতির হানায় ফসলে ক্ষতি, লন্ডভন্ড বাগান। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, বন দপ্তরের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখবো যে বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে ঘটনাস্থলে মাইকিং করা হচ্ছে এবং মানুষকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে। অর্থাৎ যেখানে বারবার দেখা যাচ্ছে যে হাতির দল লোকালয়ে এসে ঢুকে পড়ছে এবং ফসলের ক্ষয়ক্ষতি করছে এবং মানুষের প্রাণনাশের আশঙ্কা একটা থাকছে, সেই জায়গা থেকে বন দপ্তর চাইছে যে হাতির দলটিকে সেখান থেকে সরাতে। ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই হাতির দলটিকে পাশের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে অর্থাৎ তিনি দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু মানুষের প্রশ্ন একটা জায়গায়, বারবার হাতি চলে আসছে, সেই জায়গায় হাতিকে ব্যারিকেড করা যাচ্ছে না, কারণ যে জায়গায় যে প্রজেক্ট রয়েছে ময়ূরঝর্ণা, যে প্রজেক্ট তারা চাইছেন ময়ূরঝর্ণা প্রজেক্ট হলে হয়তো হাতিকে সেখানে নিয়ে রাখা, একটা সংরক্ষণ করে তাহলে সুবিধা হতো, কারণ মানুষের যেভাবে ফসলের ক্ষতি হচ্ছে তা অনেকটা কমে যেত। এবারে এই হাতি ঢুকে পড়াতে একটু হলেও মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন এবং বন দপ্তরের কর্মীরা সেই হাতিগুলোকে জঙ্গলে ফেরাতে প্রচেষ্টা চালাচ্ছে।